নমস্কার, আমি সুদীপ। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকের এই ক্লাসটি তে আমরা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোশ্চেন আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো হতে চলেছে, যেমন ডাব্লিউবিপি, কেপি এবং ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর আগেও ইতিহাস, ভূগোল এবং পলিটির উপরে ক্লাস নিয়ে এসেছি। তোমরা সেগুলোকেও দেখে নিও এবং কেমন লাগছে ক্লাসটা, কোশ্চেনগুলো লেভেল কীরকম আছে, কীরকম পরিবর্তন, তোমরা যেন শেষে জানাতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই যদি পুরো ক্লাসটা দেখার পর ভালো লাগে তো একটা লাইক দিয়ে যেও, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস হলো। দেখো, তেজস্ক্রিয় বিরল গ্যাস বলার আগে তোমাদের বলে রাখি, আমাদের বাতাসে 78% থাকে নাইট্রোজেন, 21% থাকে অক্সিজেন, 0.03% থাকে কি কার্বন ডাইঅক্সাইড। আর এছাড়াও বাকি গ্যাসগুলো খুবই অল্প পরিমাণে থেকে থাকে। তো তার মধ্যে মনে রেখো যে রেডন গ্যাস যেটা, সেটা কিন্তু তেজস্ক্রিয় একটি বিরল গ্যাস, ঠিক আছে? পরের কোশ্চেনটাতে চলো। স্ট্রেঞ্জার গ্যাস কাকে বলা হয়? ক্রিপ্টনকে বলা হয়ে থাকে, মনে রেখো এটা। তারপর নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? একক লাগে না, অর্থাৎ সেটা একটা রেশিও, সেটা কোনো একক নেই, ওটার কোনো একক নেই, ঠিক আছে? তো কোণের একক কি? আমরা জানি রেডিয়ান আছে, তারপর ডিগ্রি, রেডিয়ান, স্টেডিয়ান, এগুলো হচ্ছে তোমার একক। তারপর লিনতাপেরও আমরা ক্যালোরি দিয়ে মেপে থাকি। আপেক্ষিক তাপ, এই যে আপেক্ষিক তাপ, এর কোনো নেই, একক নেই, ঠিক আছে? আপেক্ষিক তাপ হলো একটি কি? আপেক্ষিক তাপ হলো একটি এককবিহীন ভৌত রাশি। ঘনত্বেরও একক রয়েছে, কিউবিক সেন্টিমিটার, কিউবিক মিটার, কিউবিক ডেসিমিটার, এরকম ধরনের ঘনকের অনেক একক থেকে থাকে, ঠিক আছে? তো পরবর্তী কোশ্চেন, কোন কম্পিউটার ভাষাটি সবচাইতে পুরনো? সব থেকে পুরনো কোনটা? সব থেকে পুরনো ভাষা হচ্ছে, মনে রেখো, ফোর্টরান, ঠিক আছে? ফর্মুলা ট্রান্সলেশন থেকে এসেছে কি? ফোর্টরান, ঠিক আছে? আর মনে রেখো, কোবল বলে একটা আছে, কমন বিজনেস ল্যাঙ্গুয়েজ, যেটা পরীক্ষাতে আসে, সেটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে। যেমন ঠাকুরকে পুজো দিতে গেলে আমরা কোন ভাষায় বলি? তুমি বাংলা ভাষায় বা উর্দু, হিন্দি, এইসব বাংলায় বলবে না। তোমরা যেমন কি বলবে, মানে সংস্কৃত ভাষায় আমরা মন্ত্র উচ্চারণ করে থাকি, কারণ আমরা জানি যে এটা হলো দেবনাগরী ভাষা, দেবতাদের নগরে ওই ভাষা বলা হয়ে থাকে। তো ঠিক সেই রকমই কম্পিউটারের ভাষা হলো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওরা বাইনারি ডিজিট বুঝে থাকে, অর্থাৎ বাইনারি ডিজিট বলতে বলা হয় সেই রকম ভাষা, অর্থাৎ তুমি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা ধরো কোনো কোড লিখলে, ঠিক আছে? এবার সেই কোডটাকে যে কম্পাইলার বলে একটা জিনিস থাকে কম্পিউটারের মধ্যে, সেটা কি করে? সেটাকে বাইনারি ডিজিটে কনভার্ট করে এবং কনভার্ট করে সেটাকে কম্পিউটারে সেই প্রোগ্রামটাকে ফিট করে দেয়। কারণ কম্পিউটার না এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাইরেক্ট বুঝতে পারে না, সেটা ওরা কেবলমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজেই ওরা বুঝতে পারে। তো বাইনারি ল্যাঙ্গুয়েজ কী ধরনের জিনিস হয়? যে ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 দ্বারা তৈরি হয়ে থাকে, অর্থাৎ হয় 0 হবে অথবা 1 হবে, ঠিক আছে? তো যেহেতু দুটো, সেই কারণে বাইনারি ডিজিটও এদেরকে বলা হয়ে থাকে। তো এর উত্তর কী হলো? এর উত্তর হলো ফোর্টরান, ঠিক আছে? আর কমন বিজনেস ল্যাঙ্গুয়েজ বা কোবলটাকে মনে রেখো তোমরা অবশ্যই। তারপর চলো, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নিচের কোনটিতে? সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোনটিতে? সর্বাপেক্ষা কম, হ্যাঁ, এখানে নিটা এখানে কেমন একটা বাজে দেখাচ্ছে, হয়নি, এরকম কিছু হয় না। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কোথায় বলো? সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, তোমরা একটা কমন সেন্স লাগালেই বুঝতে পারবে। সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়ে থাকে তোমার সবুজ আলোয়। কেন? দেখো, পাতার মধ্যে কি আছে? সূর্যালোক, সূর্য থেকে তো অনেক রকমের কালার বেরোচ্ছে, তো তার মধ্যে যেটা সবুজ কালার, সেই সবুজ কালারটা কি হচ্ছে? পাতাতে যেই টাচ করছে সেটা রিফ্লেক্ট হয়ে বাকি সমস্ত কালারকে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু গ্রিন কালারটাকে কী করছে? সে রিফ্লেক্ট করে দিচ্ছে, সেটাকে সে অ্যাবজর্ব করছে না, যার জন্যই তুমি পাতাকে সবুজ দেখো।
কারণ সে সবুজ কালারটাকেই রিফ্লেক্ট করছে, বাকি কালারগুলোকে নয়। তো যে কালারটাকে সে অ্যাবজর্বই করছে না, সেই কালারটাতে কীভাবে সে কাজ করবে, সে তার খাদ্য প্রক্রিয়া করবে বলো? তো সেই কারণে সবুজ আলো হলো অ্যান্সার। ঠিক আছে? লাল বা সাদা আলোতে লাল বা সাদা আলোতে সবথেকে বেশি পরিমাণে করে থাকে লাল বা অনেক সময় হোয়াইট কালারে, মানে হোয়াইট বলতে যে কালারের মধ্যে যে 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 আলোতে সমস্ত রঙগুলোই রয়েছে, সূর্যের সমস্ত রঙ রয়েছে, সেই আলোটা যদি থাকে সেখানে সবথেকে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ হয়ে থাকে। ঠিক আছে, এটা মনে রেখো। তারপর হীরের উজ্জ্বলতার কারণ কি? হীরের উজ্জ্বলতার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হীরেকে যেভাবে কাটা হয় যাতে করে কি হয়, একটা কণা যদি এমনভাবে আসে, একটা রশ্মি যদি এমনভাবে আসে, সে ধাক্কা খেয়ে সে পুরো একটা ইয়ের মধ্যেই সে ধাক্কা খেতে থাকবে এবং এইভাবে একটা সামান্য ক্ষুদ্রতম অল্প মৃদু একটি আলো ওখানে ধাক্কা খেয়ে চারিদিকে ধাক্কা খেয়ে এমনভাবে সে হয়ে যাবে না, মনে হবে যেন অন্ধকারে ওটা চকচক করছে। তো সেই কারণেই হীরের উজ্জ্বলতার কারণ এটা নয় যে ওর মধ্যে কোনো আলো আছে, ওর মধ্যে কোনো রশ্মি আছে, না, ওটার মধ্যে কোনো রশ্মি নেই। যে অল্প মৃদু আলো যেটা প্রবেশ করছে ওর মধ্যে, সেটা ওর মধ্যে এমনভাবে ওটা প্রতিফলিত হচ্ছে যেন ওটা উজ্জ্বল দেখায় আমাদের চোখে। ঠিক আছে, নেক্সট, একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে তার রোধ কী হবে? একটি অর্ধপরিবাহীর যদি তাপমাত্রা বাড়ানো হয়, তার এটা হয়ে যাবে কি, কমে যাবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে মনে রাখবে যেগুলো হয় সেমিকন্ডাক্টর, সেগুলোর ক্ষেত্রে উল্টো হয়। যত রোধ বাড়বে, যত তোমার তাপমাত্রা বাড়বে, তত তার তাপমাত্রা যখনই বাড়াবে কোনো একটা অর্ধপরিবাহী, যেমন ধরো সিলিকন যেমন একটা, তো তার যত তুমি তাপমাত্রা বাড়াবে তার যে পরিবহন ক্ষমতা, হ্যাঁ, তার যে রোধের যে রোধটা, সেই রোধটা হয়ে যাবে কি, কমে যাবে, সেই রোধটা কমে যাবে। নর্মালি কি হয়, নর্মালি একটা তার, ধরো একটা তামার তার বা এমনি সিলভারের কোনো একটা তার, সেটা যখন গরম হয়ে যাবে না, উচ্চ তাপমাত্রা যখন তার মধ্যে চলে আসবে, তখন সেটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি সহজে পাস হবে না, অর্থাৎ রোধ তখন অনেকটা বেড়ে গিয়েছে, রোধ এত বেশি যে সেই মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে না। এমন একটা টাইম চলে আসবে যে হয়তো তারটা গলে গিয়ে কেটে গেল, ফিউজ হয়ে গেল। তো এরকম অবস্থা হতে পারে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে উল্টোটা হয়, অর্থাৎ তুমি যত বেশি তাপমাত্রা দেবে, সেটার পরিবহন ক্ষমতা আরও বেশি বাড়বে, অর্থাৎ রোধটা ওর কী হবে, কমবে, রোধটা কমে যাবে। এখানে বলেছে অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধের কী রকম পরিবর্তন হবে, রোধটা কী হবে, কমবে। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন, একটি তড়িৎ পরিবাহীর সাথে ফিউজ যুক্ত করা হয় কিভাবে? একটি তড়িৎ পরিবাহীর সাথে ফিউজটাকে কিভাবে যুক্ত করা হয়? ফিউজটাকে যুক্ত করা হয় লাইভ তারের সাথে শ্রেণী সমবায়। লাইভ তারের সাথে যেদিক দিয়ে তোমার মেন যে তোমার ইলেকট্রিসিটিটা পরিবহিত হচ্ছে, সেদিক দিয়ে তোমার শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। শ্রেণী সমবায় হলো একদম যেদিকে ধরো তোমার বাল্ব রয়েছে, হ্যাঁ, বাল্ব রয়েছে যেখানটাতে, সেখানটাতেই ধরো তোমার সেই একই তারের সাথেই যখন তুমি অ্যাটাচ করে দিলে, সেটাকে বলে শ্রেণী সমবায়। আর তোমার কি বলে, প্যারালাল বা সমান্তরাল সমবায় কীরকম, এরকমভাবে রয়েছে, এরকমভাবে এখানে তোমার লাইট রয়েছে, হ্যাঁ, এখানে তোমার লাইট রয়েছে, আর তোমার ফিউজটা ধরো এখানে জয়েন করে দিলে, ফিউজটা তুমি এখানে জয়েন করে দিলে। ঠিক আছে, তো এরকমভাবে তোমার যখন হবে, তখন সেইটাকে মানে এই সাইডে তোমার ফিউজ রয়েছে, এই সাইডে, এটা হচ্ছে প্যারালাল, বাট এরকমভাবে যুক্ত করা হয় না, যুক্ত করা হয় এইভাবে। ঠিক আছে, আর ফিউজ তারের সম্পর্কে আরও একটা, তাহলে উত্তরটা কী হবে, লাইভ তারের সাথে শ্রেণী সমবায়। এবারে আর একটা কথা বলে রাখি এখানে, যে এই যে ফিউজ তারের কাজ কি? ফিউজ তারের হচ্ছে আমাদের যে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস রয়েছে, সেইগুলোকে প্রোটেক্ট করা, সেগুলো অতিরিক্ত যখন ভোল্টেজ বেড়ে যায় বা অনেক বেশি পরিমাণে যখন এরিয়ে চলে আসে, তখন যাতে আমাদের যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আগেই যেন তড়িৎটা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই জন্য এই ফিউজ সিস্টেমটা আনা হয়েছে। তো ফিউজ তার এমনভাবে তৈরি করা হয় যেন একটু গরম হলেই যেন কেটে যায়। ঠিক আছে, একটু গরম হলেই যেন কি হয়, কেটে যায়। তো এর যে গলনাঙ্কটা কেমন হওয়া দরকার, এর গলনাঙ্কটা কম হওয়া দরকার, এর যে গলনাঙ্ক সেটা কম হওয়া দরকার। ঠিক আছে, আর এটা সাধারণত কি দিয়ে তৈরি হয়,
PbRSN, হ্যাঁ, এইগুলো মাথায় রেখো। নেক্সট, ইস্ট হলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ উৎস? ইস্টের মধ্যে কী পাবো আমরা? সাইনোকোবালামিন কার রাসায়নিক নাম? ভিটামিন B12, ঠিক আছে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে কি তোমার সাইনোকোবালামিন। আর যেটা আমরা কোথা থেকে পাবো? ইস্ট থেকে পাবো। ভিটামিন এ হচ্ছে কি? রেটিনল। ঠিক আছে। আর ভিটামিন ডি হচ্ছে কি? ক্যালসিফেরল। হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। কোথা থেকে পাবো? সাইট্রিক অ্যাসিড থেকে। মাথায় রেখো এইগুলো। সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সেলিম আলী কোথায় অবস্থিত? আমরা আগের দিনও দেখেছিলাম যে হেমিস আছে, সেলিম আলী আছে, কিস্তওয়ার আছে, ঠিক আছে। এইগুলো সব কোথাকার? জম্মু কাশ্মীরের, ঠিক আছে। অয়েল অফ উইন্টার গ্রিন রাসায়নিক নামটি কার? এই রাসায়নিক নামটা মনে রেখো তোমরা। এই রাসায়নিক নামটা হচ্ছে মিথাইল সলিসাইলেট। ভলকানাইজেশন পদ্ধতিতে নিম্নলিখিত কোন দুটি ব্যবহৃত হয়? ভলকানাইজেশন মানে ওইওয়ালা ভলকানাইজেশন ভেবো না, যে ও আগ্নেয়গিরি থেকে যে বের হয়, হ্যাঁ, ওইটাকেও ভলকানাইজেশন বলে থাকে, বাট এটা ওইওয়ালা ভলকানাইজেশন নয়, এটা অন্য ভলকানাইজেশনের কথা বলা হচ্ছে। যে রাবার যেটা আমরা গাছ থেকে পাই, যে হয় না, কি বলো ওটাকে, যে গাছ হয়, সেই গাছটাকে দেখবে এরমভাবে কেটে দেয়, নিয়ে তারপর সেই এখান থেকে একটু টুকটুক করে যে একটা সাদা রঙের যে একটা তরল বের হয়, সেই তরলটা তোমার একটা পাত্রের মধ্যে জমা করে সেটা জমাটবদ্ধ হয়ে তোমার হয়। তো সেই যে রাবারটা, সেটা জমাটবদ্ধ হয়ে যেটা তৈরি হয় না, সেটা খুব হার্ড হয়ে যায়, মানে শুকানোর পর সেটা খুব হার্ড হয়ে যায়। তো সেটাকে যে ফ্লেক্সিবল করার জন্য তোমরা যেটা রাবার দিয়ে মোছো, বা সেটাকে প্রয়োজন মতো সেটাকে ফ্লেক্সিবিলিটি আনার জন্য, বা সেটাকে করার জন্য ভলকানাইজেশন করা দরকার। আর সেটার জন্য কি দরকার? তোমার যে রাবার ও সালফার দরকার, অর্থাৎ ভলকানাইজেশন একটা পদ্ধতি। তো এই ভলকানাইজেশন পদ্ধতিটা কি করে? রাবারকে সালফার অ্যাড করে সেটাকে প্রয়োজন মতো করা হয়, মানে ফ্লেক্সিবিলিটি প্রদান করা হয়। তো ভলকানাইজেশন, রাবার এবং সালফার। ভার সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যার সমান, এই ধরনের পরমাণুকে কি বলা হয়? দেখো, যদি ভার সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে বলা হবে আইসোবার। কিন্তু যদি পারমাণবিক সংখ্যা সমান হয় তাহলে সেটাকে বলা হবে আইসোটোপ, ঠিক আছে। আর যদি তোমার নিউট্রন সংখ্যার সমান হয়, এই ধরনের পরমাণুকে কি বলা হবে? আইসোটোন। মনে থাকবে পরেরটাতে। প্রডিউসার গ্যাস হলো, দেখো প্রডিউসার গ্যাস হচ্ছে, দেখো যখন কার্বন মনোক্সাইডের সঙ্গে হাইড্রোজেন মেশানো হয় না, তখন সেটাকে বলা হয় ওয়াটার গ্যাস। আর ঠিক একই রকমভাবে কার্বন মনোক্সাইডের সঙ্গে যখন নাইট্রোজেন মেশানো হয় তখন সেটাকে বলা হবে এই যে প্রডিউসার গ্যাস, ঠিক আছে। তো হাইড্রোজেন থাকলে ওয়াটার, এটা মাথায় রাখো। তারপর অ্যান্টি নকিং প্রপার্টি যেটা হয়, সে অ্যান্টি নকিং, যে দেখবে অনেক সময় গাড়িতে কট কট করে একটা আওয়াজ হয় ইঞ্জিনে অনেক সময় চালানোর সময়, সেটা যাতে না হয়, সেটা হয় কেবল একটা জন্য হয়, ইঞ্জিনের একটা বিশেষ কারণে হয়। তো সেই যে এই আওয়াজটা নক করে যেটা, সেইটা আওয়াজটা যাতে না হয় বা ইঞ্জিনটা যাতে ভালো থাকে, সেটার জন্য যে পেট্রোল বা এতে একটা জিনিস মেশানো হয়, সেটা কি? অ্যান্টি নকিং এলিমেন্ট কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তোমার টেট্রাইথাইল লেড, অ্যাকচুয়ালি লেড থাকে, সেই জন্যই বলা হয় যে ওই যে গাড়ির ধোঁয়া পরিবেশকে খুব দূষিত করে, কারণ ওর মধ্যে লেড থাকে। এই লেডটা কেন মেশানো হয়? দেখো, এমন একটা পরিস্থিতি যে তুমি যদি লেড দাও তাহলে পরে তোমার ইঞ্জিন ভালো থাকবে কিন্তু পরিবেশ দূষণ হবে। আবার দেখো, তুমি যদি লেড কমিয়ে দাও, সীসা যদি কমিয়ে দাও, তাহলে তোমার পরিবেশ তো ভালো হবে, তোমার গাড়ির ধোঁয়ার বিষাক্ততাটা কম হবে, কিন্তু তোমার অপর দিকে ইঞ্জিনটা খারাপ হবে। তো এমন একটা ইঞ্জিন নতুন করে তৈরি করতে হবে যেখানে দুটোকেই ব্যালেন্স করা যায়। তো এখানে উত্তর হলো টেট্রাইথাইল লেড। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পন্ন হয়, দেখো আলোক দশা সম্পন্ন হয় গ্রানা অঞ্চলে, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর আমাদের। আর অন্ধকার দশা উৎপন্ন হয় কোথায়?
স্ট্রমাতে অন্ধকার দশা সম্পন্ন হয়। গ্রানা অঞ্চলে তোমার আলোক দশা, আর স্ট্রমা অঞ্চলে অন্ধকার দশা। আর এই যে রাইবোজোম কী জিনিস? রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি অফ আওয়ার সেল। প্রোটিন ফ্যাক্টরি, এখান থেকেই প্রোটিন তৈরি হয়ে থাকে, ঠিক আছে? আর এগুলো কার মধ্যে থেকে থাকে? এই রাইবোজোম অ্যাকচুয়ালি ছোটো ছোটো দানার মতো জিনিস। এগুলো কার উপরে লেগে থাকে জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে। তো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে তোমার এই যে রাইবোজোমগুলো দানার আকারে বসে থাকে, সেটাকে বলা হয় রাফ অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোর মধ্যে এটা থাকে না, সেটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরে কোশ্চেনটা, কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয়? কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কোন যৌগটি ব্যবহৃত হয়? সিলভার আয়োডাইড ব্যবহৃত হয় কৃত্রিম বৃষ্টির জন্য, ঠিক আছে? তারপর এটা, কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত? কোন প্রাণীর দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত? তো মাছের দেহে ভেনাস হৃৎপিণ্ড উপস্থিত। আমাদের হচ্ছে দ্বিসংবহনতন্ত্র। আমাদের দেহে যে হৃৎপিণ্ডের একদিকে শুদ্ধ রক্ত প্রবাহিত হয়, একদিকে অশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। দুটো দিকে কিন্তু একসাথে মিলে যায় না, দুটো রক্ত কিন্তু একসাথে মিলে যায় না। কিন্তু ওদের ক্ষেত্রে এরকমটা হয় না। ওদের ক্ষেত্রে অশুদ্ধ রক্ত একসাথেই, যে রাস্তা দিয়ে অশুদ্ধ রক্ত পার হয়, সেই রাস্তা দিয়েই মানে শুদ্ধ রক্তও পার হয়। তো ঠিক আছে, এই জন্য এটাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। কেঁচোর গমনাঙ্গ সিটা। তারপর, নিচের কোন গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয়? ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। এটা উৎপন্ন হয় তোমার অগ্র পিটুইটারি থেকে, ঠিক আছে? অগ্র পিটুইটারি থেকে। এবং এটা কি করে? এটা তোমার যে অ্যাড্রিনাল গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থির উপরে যেটা রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি, সেই অ্যাড্রিনাল গ্রন্থিটাকে স্টিমুলেট করে, উদ্দীপিত করে। কেন? কিসের জন্য? যাতে করে সে কর্টিসল নামক অন্য একটা হরমোন সে ক্ষরণ করতে পারে। যে কর্টিসল কী করে? এই কর্টিসল তোমার স্ট্রেস রিলিফ করতে সাহায্য করে। স্ট্রেস থাকলে সেই সময়ে তোমার যে হৃদস্পন্দন বা মেটাবলিজম, এগুলোকে রেগুলেট করে থাকে, ঠিক আছে? তারপর, উদ্ভিদ কোষের বিভাজন কোন হরমোনের সাহায্যে করে থাকে? উদ্ভিদ কোষ বিভাজন কোন হরমোনের সাহায্যে করে থাকে? দেখো, যখন বলা থাকবে কোষ বিভাজন, তখন কি করবে? তখন উত্তরটা হবে কাইনিন। কোষ বিভাজন কাইনিন। উদ্ভিদের বৃদ্ধি যখন বলা থাকবে, উদ্ভিদের বৃদ্ধি, তখন হয়ে যাবে কি? অক্সিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি, ঠিক আছে? আর জিবারেলিন হচ্ছে অঙ্কুরোদ্গম, উদ্ভিদের অঙ্কুরোদ্গম বা বীজের যে সুপ্ত অবস্থা ভঙ্গ করতে কোন হরমোন সাহায্য করে? যদি এরকম কোশ্চেন আসে, তাহলে তার উত্তর হবে জিবারেলিন। তো এখানে উত্তর আমাদের কি হলো? কাইনিন, অর্থাৎ কোষ বিভাজন, উদ্ভিদের কোষ বিভাজন। তারপর, কোন প্রকার কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে? কোন প্রকার কোষ বিভাজনে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে? দেখো, অবশ্যই মাইটোসিস। এবারে মাইটোসিস কী জিনিস আর মিওসিস কী জিনিস একটু বলে দিই ছোটো করে। মাইটোসিস হচ্ছে, ধরো কোনো একটা কোষ যার মধ্যে 46টা ক্রোমোজোম রয়েছে, এবার সেটা ধরো ভেঙে গিয়ে দুটো আলাদা আলাদা কোষ হলো। সেই কোষগুলোতেও, নতুন কোষগুলোতেও কটা করে ক্রোমোজোম থাকবে? 46টা করে। এটাকে বলা হয় কি কন্ডিশন? এটাকে বলা হয় মাইটোসিস। এটা নর্মাল কোষ বিভাজন। বাট আর একটা কোষ বিভাজন হয়ে থাকে, যেমন ধরো একটা 46টা ক্রোমোজোম রয়েছে একটা কোষের মধ্যে। এবার সেটা দুটি ভাগে ভাগ হলো। এখানে একটাতে হলো কতগুলো? 23। এখানে একটা, সেখানেও কতগুলো রইল? 23। এবারে বলবে যে এখানে 23টা করে হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তাহলে এই কোষগুলো তো আমাদের মানবদেহের তো কোষের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে, তাহলে 23টা করে হলো। তাহলে এই কোষগুলো কি খারাপ কোষ? না, খারাপ নয়। এই কোষগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রজনন কোষ, জনন কোষ বলা হয়। এই কোষগুলো, ধরো ডিম্বাণু বা শুক্রাণু, যদি শুক্রাণু হয়, এটা যখন কোনো ডিম্বাণুর সাথে মিশবে, মানে অ্যাড হয়ে যাবে,
তখন ওটা হয়ে যাবে কি, ওর মধ্যে ডিম্বাণুর মধ্যেও তো 23টা আছে, যেমন শুক্রাণুর মধ্যে 23টা থাকে সেরকম ডিম্বাণুর মধ্যেও 23টা থাকে। তো যখন তারা অ্যাড হয়ে যাবে তখন ওটা হয়ে যাবে কি, তখন ওটা একটা পূর্ণ কোষে পরিণত হয়ে যাবে এবং সেখান থেকেই একটা জীবের জন্ম নেবে। ঠিক আছে, তো ওইটাকে বলা হয় মায়োসিস। তো মায়োসিস হচ্ছে প্রজননের ক্ষেত্রে যে কোষ বিভাজন, প্রজননের জন্য, প্রজনন কোষ তৈরির জন্য যে কোষ বিভাজন হয়ে থাকে তাকে বলা হয় মায়োসিস। এবং নর্মাল কোষ বিভাজনের জন্য কোন কোষ বিভাজন হয়ে থাকে সেটাকে বলা হয় মাইটোসিস। তারপর নেক্সট ক্রসিং ওভার দেখা যায় কোনটাতে, ক্রসিং ওভার দেখা যায় পেকটিন। দেখো এই যে কোষ বিভাজনটা না, এটা একটু কমপ্লিকেট একটা চ্যাপ্টার, তো এটা এইভাবে তোমাকে কোনো কোশ্চেনের ইয়ের মাধ্যমে বলাটাকে একটু অসুবিধা। অ্যাকচুয়ালি একটা কোষ বিভাজনের জন্য কিছু ফেজ থাকে এবং সেই প্রত্যেকটা ফেজের আবার কিছু সাব ফেজ থাকে। তো প্রত্যেকটা সাব ফেজ, প্রত্যেকটা ফেজের আলাদা আলাদা কাজ রয়েছে, সেগুলো একটা ইয়ের মধ্যে বলাটা সম্ভব নয়। 1 ঘন্টা ক্লাসই নিতে হবে শুধুমাত্র তোমাকে কোষ বিভাজন বোঝানোর জন্য। এটা যথেষ্ট একটা বড় এবং কমপ্লিকেটেড একটা চ্যাপ্টার। ঠিক আছে, তো পরে কোনো একদিন আমি এটাকে করিয়ে দেবো। তো আপাতত এটা মনে রেখো যে ক্রসিং ওভার দেখা যায় পেকটিন। কোনো জীবের বাহ্যিক প্রকাশকে বলা হয়, কোনো জীবের বাহ্যিক প্রকাশকে বলা হয় কি, কোনো জীবের বাহ্যিক প্রকাশকে বলা হয়ে থাকে, বলো, ফিনোটাইপ। বাহ্যিক প্রকাশ মানে বাইরে চোখে দেখে যে তোমার বৈশিষ্ট্যগুলো ধরা পড়ছে সেইগুলোকে, যেমন কোঁকড়ানো চুল বা বা কোনো উদ্ভিদে ধরো কোঁকড়ানো পাতা বা ফলের যে উদ্ভিদের ফলের যে রং বা ফুলের যে রং, এইগুলো তোমার বাহ্যিক বৈশিষ্ট্য, এইগুলোকে কি বলা হয়ে থাকে, ফিনোটাইপ বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপর কি কোশ্চেন রয়েছে, যৌন জননের একককে কি বলা হয়, এই যৌন জননের একককে বলা হয় গ্যামেট। যৌন জননের ইয়েকে কি বলা হয়, গ্যামেট। ঠিক আছে, তারপর বেশ ঠিক আছে, আজকে এতগুলোই কোশ্চেন আমাদের কাছে ছিল, প্রায় 24টা মতো কোশ্চেন আমরা দেখলাম আজকে, এবং আমি যতটুকু পেরেছি তার এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং পরে আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, এবং তার জন্য তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যেহেতু নতুন চ্যানেল, ভিউজ কম, তাই তোমাদেরকে একটু সাপোর্ট দেখাতে হবে। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট দেখাবে তত আরও আমি আগ্রহী হব এই ধরনের ভিডিওস আনার জন্য, আরও তোমাদের জন্য কিছু করার। তো পড়তে থাকো, নতুন জিনিস শিখতে থাকো, আর এক্সাম ক্র্যাক করে নাও একটা তাড়াতাড়ি। ঠিক আছে, গুড বাই।